বন্ধুরা, একবার আমাকে আমার এক স্যার জিজ্ঞেস করলেন যে মানব ভূগোলের প্রয়োজনীয়তাটা কতটুকু। আমি মানব ভূগোল কি তা তো জানতাম, মানব ভূগোলের ক্ষেত্র, বিষয়বস্তু, শাখা এগুলোও জানতাম, তোমরাও জানো, কিন্তু মানব ভূগোলের প্রয়োজনীয়তা এটি না আমি ঠিক কানেক্ট করতে পারছিলাম না বা বলতে পারছিলাম না। তো বন্ধুরা, তোমরা কি জানো মানব ভূগোলের প্রয়োজনীয়তাটা কি? যদি নাও জানো কোনো সমস্যা নেই, আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেই প্রশ্নটির উত্তর দিতে চেষ্টা করব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের মানব ভূগোল যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় সম্পর্কে পড়াচ্ছিলাম, এবং সেই অধ্যায়ে তোমাদেরকে আমি মানব ভূগোল কি, মানব ভূগোলের যে ক্ষেত্র, বিষয়বস্তু, শাখা সেগুলো সম্পর্কে দেখেছি, তাই না? আমরা মানব ভূগোলের শাখা যখন পড়েছি তখন দেখেছি যে মানব জীবনের আসলে বা পৃথিবী পৃষ্ঠের যে মানবীয় প্রপঞ্চগুলো আছে সেই মানবীয় প্রপঞ্চের আসলে এমন কোনো দিক নেই যেটা আসলে ভূগোল কাভার করে না, বা খুব কম অংশই আছে যেগুলো ভূগোল কাভার করে না। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা। আমরা কেন মানব ভূগোল পাঠ করব সেটি প্রয়োজনীয়তাটি তো জানা দরকার, তাই না? সেই প্রয়োজনীয়তাটি আজকে তোমাদের সাথে আমি ব্যাখ্যা করব। তাহলে চলো বন্ধুরা, আমরা জেনে নিই যে মানব ভূগোলের প্রয়োজনীয়তাটি কি আসলে। তো প্রথমেই আমরা যদি দেখি যে মানব পরিবেশ মিথস্ক্রিয়া সম্পর্কে জানা যায়। এর আগে আমি তোমাদেরকে মানুষ এবং পরিবেশের মধ্যকার যে সম্পর্ক, যেটিকে নিমিত্তবাদ, সম্ভাবনাবাদ এবং নব্য নিও ডিটারমিনিজম যেটি, সেই এগুলোর মাধ্যমে বলেছিলাম। একটা দেখেছিলাম যে পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করছে, আবার আরেকটিতে দেখেছিলাম যে পরিবেশ মানুষের সামনে অনেকগুলো সম্ভাবনাকে তুলে ধরলেও মানুষ সেখান থেকে তার সুবিধা মতো একটি সম্ভাবনাকে বেছে নেয়। এক্ষেত্রে পরিবেশ মানুষকে কিন্তু নিয়ন্ত্রণ করছে না। তো আমরা একটা ব্যাপার দেখতে পারি যে মানুষ যেমন পরিবেশকে নিয়ন্ত্রণ করে, পরিবেশ যেমন মানুষকে নিয়ন্ত্রণ করে, তেমনি মানুষও কিন্তু পরিবেশকে অনেক সময় নিয়ন্ত্রণ করে কিছু ধ্বংসাত্মক কাজ করে অনেক সময়, যেগুলো পরিবেশের উপর আমরা ঘটে থাকতে দেখি। এবং এই যে কাজগুলো যখন তারা করে, তার ফলে কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বা পরিবেশগত যে ভারসাম্যটি আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই মানুষ এবং পরিবেশের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে আমরা মিথস্ক্রিয়া হিসেবে অভিহিত করছি, এবং এই মিথস্ক্রিয়া সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মানব পরিবেশ মিথস্ক্রিয়া সম্পর্কে জানতে পারি আমরা মানব ভূগোল পাঠ করলে। তো তারপরে বন্ধুরা, আমরা যদি দেখি মানুষের দৃষ্টিভঙ্গির প্রভাব। মানুষের দৃষ্টিভঙ্গির এক একটা জায়গায় আমরা মানুষের দৃষ্টিভঙ্গির এক এক ধরনের দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাই। স্থানভেদে মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটি কিন্তু ভিন্ন রকমের হয়। যেমন আমি যদি তোমাদের ভারতের একটা অঞ্চলের কথা বলি, আমার ঠিক অঞ্চলটির নাম মনে নেই যে কোন অঞ্চল, সেই অঞ্চলে প্রতি একজন যদি কন্যা শিশু জন্ম লাভ করে, তাহলে প্রতি একজন কন্যা শিশুর জন্য 100 অথবা 1000টি গাছ লাগায়। তো দেখো বন্ধুরা, ওই অঞ্চলের মানুষগুলো কিন্তু গাছের প্রতি, বা আমি যদি গাছ বলছি, আসলে ওই অঞ্চলের মানুষ কিন্তু পরিবেশের প্রতি অনেক বেশি তারা কিন্তু ওয়াকিবহাল আছে। তারা কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু সর্বদা সচেতন। অপরদিকে আমরা অন্য কোথাও দেখতে পারি যেখানে মানুষ দেদারসে কি করছে বলতো, দেদারসে তারা পরিবেশ দূষণ করছে। তার মানে পরিবেশ স্থান ভেদে মানুষের দৃষ্টিভঙ্গির প্রভাবটা কিন্তু বিভিন্ন রকমের হয়, দৃষ্টিভঙ্গি ভিন্ন রকমের হয়, এবং যার ফলে সেই প্রভাবটি কিন্তু পড়ে পরিবেশ এবং একদম প্রাকৃতিক পরিবেশগুলোর উপর। এবং এই যার ফলে আমরা কিন্তু এক এক ধরনের অবস্থা দেখতে পাই, এক এক ধরনের পরিবেশগত অবস্থা কিন্তু সৃষ্টি হয়। তো মানুষের এই যে দৃষ্টিভঙ্গিগত প্রভাব, এই প্রভাবটি সম্পর্কে আমরা জানতে পারি মানব ভূগোল পাঠ করলে। পরবর্তীতে যেটি মানব জাতি সম্পর্কে জ্ঞান লাভ করা হয়। মানব জাতির উদ্ভব কিভাবে হয়েছে, বিকাশ কিভাবে হয়েছে, বিভিন্ন শ্রেণীর মানব জাতির বৈশিষ্ট্যগুলো কি কি, সেগুলো কিন্তু মানব ভূগোল পাঠ করলে জানা যায়। আমরা জানি বিভিন্ন ধরনের মানব জাতির বিভিন্ন জাতি আছে, যেমন ককেশয়েড, নিগ্রয়েড, মঙ্গোলয়েড, অস্ট্রালয়েড, এছাড়া নিউ আমেরিকান আছে, নিউ আমেরিকান বলছি, রেড ইন্ডিয়ান আছে, তারপর মাওরি আছে। এরকম অনেক ধরনের জনগোষ্ঠী কিন্তু মানব জাতি কিন্তু আমরা দেখতে পাই আমাদের পৃথিবী পৃষ্ঠে। এর মধ্যে কিছু অংশ আছে যারা মেজর মানব গোষ্ঠী, বাকিরা সাধারণত মেজর মানব গোষ্ঠী বলা হয় না, ওই তাদের সংখ্যার ভিত্তিতে। তো দেখো, এই যে মানব জাতি, এই এক একটা মানব জাতির বিকাশটি কিভাবে হলো, তাদের উদ্ভবটি কিভাবে হলো, আমাদের মানব জাতির বিকাশ কিভাবে হলো, উদ্ভব কিভাবে হলো, বিবর্তন কিভাবে হলো, এগুলো কিন্তু আমরা জানতে পারি মানব ভূগোল পাঠ করলে। তোমরা হয়তো বা ইন্টারে এই ব্যাপারগুলো জানতে পারবে না, বিবর্তন বা এই ব্যাপারগুলো। পরবর্তী ক্লাসে যখন উচ্চতর শ্রেণীতে তোমরা যদি ভূগোলকে তোমাদের অনার্সের সাবজেক্ট হিসেবে বা মেজর হিসেবে নাও, তাহলে সেগুলো সম্পর্কে তোমরা সেখানে জানতে পারবে।
পরবর্তীতে বন্ধুরা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মানব সমাজের স্থানিক বৈশিষ্ট্য কিন্তু নির্ণয় করা যায়। অর্থাৎ মানুষের যে স্থানিক বৈশিষ্ট্যগুলো আছে সেই স্থানিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিন্তু আমরা ধারণা লাভ করতে পারি। প্রথমত দেখো, আমরা এক একটা স্থান ভেদে মানুষের স্থানিক বৈশিষ্ট্যগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়, তাই না? তো একটা মানুষের কর্মকাণ্ডকে আমরা কিন্তু স্থানীয়, মানুষের কর্মকাণ্ডকে আমরা স্থানীয়, আন্তর্জাতিক, অতীত, বর্তমান, ভবিষ্যৎ এরকম বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করতে পারি। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা ভূগোলের সাথে অন্যান্য বিষয়গুলো পার্থক্য হচ্ছে এই যে আমরা স্থান এবং সময় সাপেক্ষে আলোচনা করি, এবং এই যখন আলোচনা করি তখন কিন্তু মানব সমাজের স্থানিক যে বৈশিষ্ট্য সেই স্থানিক বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু ধারণা লাভ করা যায়। এবং পরবর্তী যেটি সেটা হচ্ছে বাস্তব সমস্যা সম্বন্ধে জ্ঞান লাভ করা। মানব জীবনের সাথে জড়িত বিভিন্ন ধরনের যে পরিমাণ এবং গুণগত পর্যালোচনা সেগুলো কিন্তু করে মানব ভূগোল। যেমন সমাজের যে দারিদ্র্য আছে, অশিক্ষা আছে, কুসংস্কার আছে, অসমতা আছে, বেকারত্ব আছে, সম্পদের অসম বন্টন আছে, এই সমস্যাগুলোকে মানব ভূগোল অ্যাড্রেস করে। এবং এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে মানব ভূগোল এগুলো সমাধান খোঁজার চেষ্টা করে যে কি করলে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করতে সচেষ্ট হব, আমরা কি করলে এই সমস্যাগুলোকে আমরা নির্মূল করতে পারবো, আমরা কি করলে একটা টেকসই উন্নয়নের দিকে ধাবিত হব। তো দেখো, তাহলে বাস্তব সমস্যা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কি মানব ভূগোল পাঠ করলে। আমি ভূগোল পড়ে আমি নিজেকে এত বেশি ভাগ্যবান মনে করছি, যেহেতু ভূগোল আমার মেজর অনার্সে, কারণ আমি এই বিষয়টা পড়ে পৃথিবী এবং মানুষকে একটা ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে দেখতে সচেষ্ট হয়েছি। এবং আমি একটা জিনিসকে যে উপর থেকে দেখে বা ভাষাভাবে না দেখে সেটার গভীরে গিয়ে সেই সমস্যাকে বিশ্লেষণ করার যে একটা বিশ্লেষণিক ক্ষমতা, সেই ক্ষমতাটি কিন্তু আমি এই সাবজেক্টটি পড়ে জানতে পেরেছি। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা যে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কতটুকু। পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। আমরা দেখো, এই সংস্কৃতি তো বিভিন্নভাবে ভিন্নতা হতে পারে। তো সেটা বাংলাদেশের যে ধরনের সংস্কৃতি দেখবে বাংলাদেশের সমাজে, আবার বাংলাদেশের সমাজের মধ্যেও সংস্কৃতিগত ভিন্নতা আছে। বাঙালি গোষ্ঠীদের মধ্যে যে সংস্কৃতি দেখি, আমরা কি চাকমা গোষ্ঠীদের মধ্যে সে সংস্কৃতি দেখি না। আবার বাংলাদেশের বরিশাল অঞ্চলে আমরা যে ধরনের সংস্কৃতি দেখি, আমরা কি বাংলাদেশের দিনাজপুর অঞ্চলে একই ধরনের সংস্কৃতি দেখবো না। তো এই যে বিভিন্ন ধরনের সংস্কৃতির যে স্থানিক বিন্যাস, সংস্কৃতির যে স্থানিক ভিন্নতা, এগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি মানব ভূগোল পাঠ করলে। বুঝতে পেরেছো বন্ধুরা? পরবর্তীতে আমি তোমাদেরকে আরো কিছু আমরা দেখাই, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। এর আগে তোমাদেরকে যখন অঞ্চল ভূগোল সম্পর্কে বলেছি, সেখানে বলেছি যে আমরা বিভিন্ন ধরনের অঞ্চলীকরণ সম্পর্কে আমরা করার ব্যাপারটি এই যে অঞ্চল ভূগোলের সাথে বা রিজিওনাল জিওগ্রাফির সাথে সম্পর্কযুক্ত। আমরা বিভিন্নভাবে অঞ্চল করতে পারি। আমরা নর্থ আমেরিকাকে অ্যাংলো আমেরিকা, নর্থ আমেরিকার কিছু অংশকে নিয়ে অ্যাংলো আমেরিকা বলি, আবার নর্থ আমেরিকার নিচের দিকের কিছু অংশ এবং পরবর্তীতে দক্ষিণ আমেরিকার পুরোটি নিয়ে আমরা ল্যাটিন আমেরিকা বলি। আবার আমরা মধ্যপ্রাচ্যের মতো অঞ্চল দেখতে পাই, সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া, এরকম বিভিন্ন অঞ্চলে আমরা পৃথিবীকে ভাগ করে থাকি। এটা বিভিন্ন প্রয়োজনে আমরা ভাগ করে থাকি। এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, সেই অঞ্চলগুলো সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কিন্তু আমরা এই মানব ভূগোল পাঠ করলে, তাই না? তো মানব ভূগোল পাঠ করলে আমরা বিভিন্ন অঞ্চল সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। সেই যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোর যে জানতে গেলে সেই অঞ্চলের ভাষা, সেই অঞ্চলের সংস্কৃতির উপর কিন্তু বিশেষ ধরনের জ্ঞান লাভ করা উচিত, তাই না? ধরো তুমি মধ্যপ্রাচ্য সম্পর্কে যদি জানতে চাও, মধ্যপ্রাচ্যে কী ধরনের ভাষাগুলো প্রচলিত বা মধ্যপ্রাচ্যের সংস্কৃতিটি কী, সেটি তোমাকে জেনে সেই অঞ্চল সম্পর্কে কিন্তু বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো, অঞ্চল সম্পর্কে তো জানতেই পারছি, তার সাথে সাথে আমি কিন্তু সংস্কৃতি, ভাষা সম্পর্কে আমার একটা জ্ঞান লাভ করতে হয়। তার পরবর্তীতে মানুষের জীবনযাত্রা সম্পর্কে হচ্ছে জ্ঞান লাভ করা যায়। মানব ভূগোলে মানুষের সামাজিক, অর্থনৈতিক, বাসস্থান, তার পারিপার্শ্বিক অবস্থা, এমনকি স্বাস্থ্যের, আমরা চিকিৎসা ভূগোলও দেখেছি যে বিভিন্ন ধরনের সমস্যাকে প্রাধান্য দেওয়া হয়। তাই স্থানভেদে মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করা যায় মানব ভূগোল পাঠ করলে। এবং শুধু যে জ্ঞান লাভ করি সীমাবদ্ধ তাই না, আমরা সেই জ্ঞানটিকে বাস্তবে কিন্তু কাজে লাগাতে পারছি। আমরা চিকিৎসা ভূগোলে যদি এই যে বললাম তোমাদেরকে যে করোনা ভাইরাস কিভাবে ছড়াচ্ছে, এটা যদি জানি, আমরা কিন্তু আমাদের মহামারীকে কন্ট্রোল করার ব্যাপারে অনেক বেশি কার্যকরী পদক্ষেপ নিতে পারবো। আবার আমরা যদি কোনো জায়গার বাসস্থান বা কোনো জায়গায় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞান লাভ করি, তাহলে সেই অঞ্চলটা যদি অনগ্রসর হয়, সেই অঞ্চলটিকে উন্নত করতে হলে কী করা দরকার, সে সম্পর্কে কিন্তু আমরা জ্ঞান লাভ করতে পারবো, তাই না? তার পরবর্তীতে বন্ধুরা আমরা দেখব অর্থনীতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। দেখো, অর্থনৈতিক ভূগোল মানব ভূগোলে খুবই গুরুত্বপূর্ণ একটি শাখা, তোমাদেরকে যেটি সম্পর্কে আগে বলেছি। তো এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পৃথিবী পৃষ্ঠে হয়ে থাকে,
এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পর্কে যখন আমরা জানি তখন অর্থনৈতিক সম্পর্কে কিন্তু একটা জ্ঞান লাভ করা যায়, এবং বিশ্ব অর্থনীতি, আমাদের শিল্পের যে বন্টনগুলো, সেই বন্টনগুলো কিভাবে হয়ে থাকে, গ্রামভিত্তিক এবং নগরভিত্তিক অর্থনীতি, এগুলো আমরা কিন্তু মানব ভূগোল পাঠ করলে জানতে পারি। তার পরবর্তীতে বন্ধুরা জনসংখ্যার জনমিতিক উপাদান বিশ্লেষণে সাহায্য করে। জনসংখ্যার জনমিতিক উপাদানের ভিতর ধরো মৃত্যুহার, জন্মহার, তারপর হচ্ছে নারী পুরুষ অনুপাত, ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব, বন্টন, এগুলো আসে। হ্যাঁ, এগুলো সম্পর্কে তোমাদেরকে যখন জনসংখ্যা চ্যাপ্টারটি পড়াবো তখন বলবো। এখন এই উপাদানগুলো সম্পর্কে তো আমরা আমরা বের করতে পারলাম যে এত সংখ্যক নারী মৃত্যুহার এইভাবে বের করব, জন্মহার এইভাবে বের করব। এখন এগুলো যে বের করার পর এটা আসলে কি কাজে দিবে? দেখো, ভূগোল কখনোই শুধুমাত্র যে ম্যাথমেটিক্যাল যে মানে কোনো একটা সমাধান দিয়ে, মানে কোনো একটা কিছুর যে ম্যাথমেটিক্যাল সমাধান দেওয়া তাই না, বরঞ্চ সেটাকে বিশ্লেষণ করে। যে একটা আমার রেজাল্ট আসলো, ধরো আমার একটা রেজাল্ট আসলো যে আমার দেশে জন্মহার হচ্ছে 2.34%। এখন 2.34% আমি তো এটা ম্যাথমেটিক্যালি গুণে বের করে দিলাম যে আমার এত পার্সেন্ট আছে, কিন্তু ভূগোলবিদরা কি করবে? এই 2.34%কে হচ্ছে তারা বিশ্লেষণ করবে, এবং বিশ্লেষণ করে তারা বলবে যে এটির সাথে ভবিষ্যতে ওই দেশটির জনসংখ্যা কীরকম হতে পারে, ওই দেশটির উন্নয়নের সাথে সম্পর্ক কি, ওই দেশের অন্যান্য আর্থসামাজিক অবস্থার সাথে সম্পর্ক কি হবে। তাহলে বুঝতেই পেরেছো বন্ধুরা যে আমরা মানব ভূগোল তথা ভূগোলে আসলে কোনো কিছু শুধুমাত্র ব্যাখ্যা করা, তার সাথে তার বিশ্লেষণ করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে। তাহলে জনসংখ্যার জনমিতিক উপাদান যেগুলো আছে সেগুলো বিশ্লেষণে সাহায্য করে কে বলতো? মানব ভূগোল। তাহলে বন্ধুরা আমি আশা করছি তোমাদের সাথে মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তাটি আসলে কতটুকু সেটি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। তোমরা বুঝতে পেরেছো যে মানব ভূগোল কি। পরবর্তীতে অভিগমন সম্পর্কে ধারণা লাভ করা যায়। অভিগমন কি তোমাদেরকে আগেই বলেছিলাম যে অভিগমন সম্পর্কে পরেও পড়াবো, তবে এখন একটু বলে দিচ্ছি যে এক স্থান থেকে আরেক স্থানে যে গমন, হ্যাঁ, সেটা সাধারণত স্থায়ী হতে পারে বা মোটামুটি একটা দীর্ঘ সময়ের জন্য যে গমন, সেটিকে আমরা অভিগমন বলে থাকি। এখন এই অভিগমন হতে পারে রাষ্ট্র অভ্যন্তরীণ, অর্থাৎ একটা রাষ্ট্রে নিজে একটা অঞ্চল থেকে একটা স্থান থেকে আরেকটা স্থানে, অথবা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে, যেটাকে আমরা আন্তর্জাতিক অভিগমন হিসেবে অভিহিত করে থাকি। এই যে ব্যাপারগুলো আছে, এই অভিগমনগুলো আমরা দেখতে পাই। এই অভিগমন সম্পর্কে ধারণা লাভ করতে পারে আমরা মানব ভূগোল পাঠ করলে। এবং অভিগমন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা বলো, একটা বিষয় বলো, সেটি বর্তমান পৃথিবীতে আছে। আমরা দেখি বাংলাদেশে যে রোহিঙ্গারা চলে এসছে, অথবা পৃথিবীর বিভিন্ন স্থানে অনেকে অভিবাসী হয়েছে, অভিগমন করতে বাধ্য হচ্ছে, অনেকে অথবা স্বেচ্ছা যাচ্ছে, অনেকে বাধ্য হচ্ছে। এই ব্যাপারটি তাহলে বর্তমান পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ সমস্যা, এবং এই সমস্যাটিকে অ্যাড্রেস করে মানব ভূগোল। এবং এগুলো আমরা কিন্তু মানব ভূগোল পাঠ করলে আমরা যথাযথভাবে বিশ্লেষণ করতেও কিন্তু সমর্থ হব। তাহলে বন্ধুরা আমরা মানব ভূগোল পাঠের যে প্রয়োজনীয়তা এইটি কিন্তু সম্পর্কে জানলাম। আশা করি মানব ভূগোল মানব ভূগোল জানার তোমাদের যে আগ্রহ, সেই আগ্রহটি তোমাদেরকে এই ভিডিওগুলোর মাধ্যমে আরও বাড়াতে সক্ষম হয়েছি। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ।